আচ্ছা, একটু কল্পনা করুন তো, একটা গল্প লেখা হচ্ছে যেখানে দুজন মানুষের বিয়ে হয়, তারা একই ছাদের নিচে থাকে, একটা সংসার পাতার চেষ্টাও চলে, আর সেই গল্পের নাম দেওয়া হচ্ছে যোগাযোগ। খুবই সাধারণ একটা নাম মনে হচ্ছে শুনতে। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু চমকপ্রদ বিষয়টা হলো উপন্যাসের প্রথম পাতা থেকে একদম শেষ পাতা পর্যন্ত এই দুজনের মধ্যে সত্যিকারের কোনো যোগাযোগ বা কানেকশন কখনোই ঘটে না। মানে এটা তো একটা সাহিত্যিক পরিহাস বা আইরনির চূড়ান্ত রূপ বলতে পারেন। একদম। রবীন্দ্রনাথ ঠাকুর তার অন্যতম শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাস যোগাযোগে ঠিক এই কাজটাই করেছেন। নামটা শুনলে মনে হয় আহা, বোধহয় দুই হৃদয়ের মিলনের কোনো মিষ্টি গল্প। কিন্তু ভেতরে ঢুকলেই দেখা যায় এটি সম্পূর্ণ বিচ্ছিন্নতা আর মানসিক দূরত্বের এক এক শ্বাসরুদ্ধকর দলিল। তাহলে বিষয়টা একটু খুলে বলা যাক। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন এক মনস্তাত্ত্বিক গোলকধাঁধায় প্রবেশ করতে যাচ্ছি যেখানে আপাতদৃষ্টিতে সব ঠিক থাকলেও ভেতরে ভেতরে একটা বিশাল যুদ্ধ চলছে। ঠিক, মানে একটা নীরব যুদ্ধ। এবং সাহিত্য বিশ্লেষণ রয়েছে। এগুলো থেকে আমরা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের নামকরণের সার্থকতা আর এর পেছনের মনস্তত্ত্ব নিয়ে একটু কাটাছেড়া করব। খুব চমৎকার একটা বিষয়। এই উপন্যাসের পড়তে পড়তে আসলে মানুষের মনের জটিলতা লুকিয়ে আছে। প্রেক্ষাপটে একটু ধরিয়ে দিই। এখানে মূলত দুই ভিন্ন মেরুর পরিবারের গল্প বলা হয়েছে। একদিকে আছে নুরনগরের বনেদি কিন্তু বর্তমানে ক্ষয়ষ্ণু চাটুর্য বংশ, আর অন্যদিকে আছে সদ্য ধনী হওয়া অহংকারী ঘোষাল বংশ। ঠিক এই দুই বংশের প্রতিনিধি কুমুদিনী আর মধুসূদনের বিয়ে নিয়েই মূল গল্পটা এগোয়। কিন্তু আমার প্রশ্ন হলো, আভিজাত্য বনাম নতুন টাকার এই যে দ্বন্দ্ব, এটা কি শুধুই আরেকটা সামাজিক রেষারেষির গল্প? সামাজিক রেষারেষি তো একটা বড় অংশ জুড়ে আছেই, তবে এটাকে শুধু একটা সামাজিক গল্পের ফ্রেমে ফেলে দিলে আসলে এর গভীরতাটা বোঝানো যায় না। মানে এর চেয়েও গভীর কিছু আছে বলছেন? অবশ্যই, এটি নিখাদ একটি মনস্তাত্ত্বিক উপন্যাস বা সাইকোলজিক্যাল নভেল। এখানে বাইরের সমাজের চেয়ে মানুষের ভেতরের যে দ্বন্দ্ব, সেটাই প্রধান। বুঝতে পারছি। রবীন্দ্রনাথ এখানে নরনারীর সম্পর্কের এমন একটা অন্ধকার আর জটিল জায়গা তুলে ধরেছেন যা এর আগে বাংলা সাহিত্যে বোধহয় এত সূক্ষ্মভাবে বিশ্লেষিত হয়নি। আর এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এই উপন্যাসের নাম নিয়ে যে আমরা এত কথা বলছি, সবচেয়ে মজার ব্যাপার হলো রবীন্দ্রনাথ কিন্তু প্রথমেই এর নাম যোগাযোগ রাখেননি। হ্যাঁ, এই তথ্যটা সত্যি খুব ইন্টারেস্টিং। উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সম্পাদিত বিচিত্রা পত্রিকায় যখন এটি ধারাবাহিকভাবে ছাপা শুরু হয়, তখন প্রথম 2 সংখ্যায় এর নাম কিন্তু অন্য ছিল। নামটা ছিল 3 পুরুষ, তাই না? একদম। কিন্তু 3য় সংখ্যায় এসে তিনি হঠাৎ করে নাম বদলে রাখলেন যোগাযোগ। কেন এই ভুল বদল? এটা তো অনেকটা এমন যে ধরুন কোনো সিনেমার নাম রাখা হলো শতবর্ষের যুদ্ধ। আচ্ছা। কিন্তু সিনেমা শুরু হওয়ার পর দেখা গেল শুধু একটা বাংকারে বসে দুজন সৈন্যের মানসিক দ্বন্দ্ব চলছে পুরোটা সময়। নামের সাথে তো গল্পের কাঠামোর কোনো মিলই থাকছে না তখন। দারুণ একটা উদাহরণ দিয়েছেন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো স্বয়ং রবীন্দ্রনাথের নিজের চিন্তাধারার বিবর্তন। মানে উপন্যাসের সাথেই তার চিন্তাও পাল্টাচ্ছিল। ঠিক তাই। তিনি সাহিত্যের নামকরণের ক্ষেত্রে একটা বিশেষ দর্শন মেনে চলতেন। তিনি মনে করতেন উপন্যাসের নাম কোনো সংজ্ঞা বা নির্দিষ্ট গণ্ডি হওয়া উচিত নয়। অর্থাৎ নামটা এমন হওয়া উচিত নয় যা গল্পের আগেই নিজের ঢাক নিজে পেটায়। একদম। নাম দিয়ে পাঠককে একটা নির্দিষ্ট ছকে ভাবতে বাধ্য করাটা তিনি পছন্দ করতেন না। ধরুন 3 পুরুষ নামটা দিলে পাঠকের মনে স্বাভাবিকভাবেই কি হতো? মনে হতো, ও আচ্ছা, এটা নিশ্চয়ই 3 প্রজন্মের উত্থান পতনের কোনো ঐতিহাসিক দলিল। হ্যাঁ, পাঠক একটা লম্বা পারিবারিক ইতিহাসের মানসিক প্রস্তুতি নিয়ে বসতো। কিন্তু নাম পরিবর্তনের ব্যাপারটা তো বেশ বড় একটা সিদ্ধান্ত, তাই না? প্রকাশনা শুরু হয়ে যাওয়ার পর নাম বদলানো, এটা কি শুধুই লেখকের এই দার্শনিক অবস্থানের কারণে হয়েছিল? না না, শুধু দর্শন নয়, এর পেছনে খুব বাস্তব আর ব্যবহারিক কিছু কারণও ছিল। মানে গল্পের নিজস্ব কোনো ডিমান্ড ছিল? হ্যাঁ,
ডক্টর সুকুমার সেনের খুব চমৎকার একটা পর্যবেক্ষণ এখানে আমাদের সোর্সগুলোতে উল্লেখ আছে। তিনি দেখিয়েছেন যে উপন্যাসের শুরুটা হচ্ছে কিন্তু মধুসূদনের ছেলে অবিনাশের বয়স যখন 32 বছর। সেই সময় থেকে। ও আচ্ছা, তার মানে রবীন্দ্রনাথের প্রাথমিক পরিকল্পনা হয়তো সত্যি ছিল 3 প্রজন্মের গল্প বলার। একদম ঠিক ধরেছেন, কিন্তু গল্প যত এগোতে থাকে উপন্যাসের ফোকাস পুরোপুরি কুমুদিনী আর মধুসূদনের সেই দমবন্ধ করা মানসিক সংঘাতের মধ্যে আটকে যায়। মানে লেখক নিজেই যেন এই দুই চরিত্রের মনস্তাত্ত্বিক লড়াইয়ের গভীরে এত বেশি ডুব দেন যে 3 প্রজন্মের গল্প আর বলাই হয়ে ওঠে না। তাই গল্পের ভেতরের ডিমান্ড থেকেই 3 পুরুষ নামটা তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। তার মানে গল্পটা নিজেই নিজের পথ তৈরি করে নিয়েছিল। আর আমি সোর্সগুলোতে এটাও পড়ছিলাম যে ঠিক সেই সময়ই জলধর সেনের 3 পুরুষ নামে আরেকটি উপন্যাস প্রকাশিত হয়েছিল। হ্যাঁ, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সমসাময়িক আরেকজন বিখ্যাত লেখকের একই নামের বই বাজারে থাকাটাও তো নিশ্চয়ই নাম পরিবর্তনের একটা বড় ব্যবহারিক কারণ ছিল, তাই না? অবশ্যই, সেটা একটা বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল। তবে সাহিত্যিক দিক থেকে বিশ্লেষণ করলে নাম পরিবর্তনের আসল কারণটা ছিল গল্পের এই অন্তর্নিহিত রূপান্তরটাই। তাহলে এবার এই রূপান্তরের জায়গাতেই আসা যাক। যেহেতু রবীন্দ্রনাথ বুঝতে পারলেন এটা 3 প্রজন্মের গল্প নয়, বরং এটা কুমুদিনী আর মধুসূদনের মানসিক লড়াইয়ের গল্প, হ্যাঁ, তখন আমাদের একটু প্রশ্ন করতে হয় এই লড়াইয়ের ময়দানে আসলে কি ঘটছে। চাটুর্যে আর ঘোষাল পরিবারের তো একটা পুরনো শত্রুতা ছিলই, প্রবল সত্যতা। 2 মেরুর 2জন মানুষ তারা। একদিকে কুমুদিনী আর তার বড় ভাই বিপ্রদাস, যারা অসম্ভব রুচিশীল এবং আভিজাত্যের অহংকারে পূর্ণ। অন্যদিকে মধুসূদন, যে একসময় পুরনো বই বেচে ব্যবসা শুরু করেছিল আর আজ সে বিপুল সম্পদের মালিক, এবং তার মধ্যে প্রবল ক্ষমতা লিপ্সাও রয়েছে। ঠিক, কিন্তু এত ক্ষমতা আর এত টাকা থাকা সত্ত্বেও মধুসূদন কেন চাটুর্য বংশের মেয়েকে বিয়ে করার জন্য এত মরিয়া হয়ে উঠল? এটা কি কেবলই পুরনো অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য? প্রতিশোধ তো বটেই, তবে এটা কি শুধু প্রতিশোধ বললে বিষয়টা একটু বেশি সরলীকরণ হয়ে যায় আসলে। তাহলে এর গভীরে আরও কিছু আছে? মধুসূদনের মনস্তত্ত্বটা বুঝতে হলে তার অতীত দেখতে হবে। সে একদম শূন্য থেকে উঠে আসা একজন মানুষ। তার আজ অঢেল টাকা আছে, কিন্তু আভিজাত্য নেই। ক্লাসের অভাব আর কি। ঠিক, সে খুব ভালো করেই বুঝতে পারে যে সমাজে তার প্রতি মানুষের ভয় আছে, কিন্তু কোনো সত্যিকারের সম্মান নেই। আর কুমুদিনী হল সেই পরিশীলিত রুচি আর আভিজাত্যের প্রতীক, যা মধুসূদনের ধরাছোঁয়ার একেবারেই বাইরে। চাটুর্য বংশের সেই প্রাচীন অহংকারকে নিজের পায়ের নিচে পিষে ফেলতে। মানে সে মনে করে টাকা আর ক্ষমতার জোরে সে কুমুদিনীর মনকেও কিনে ফেলতে পারবে। হ্যাঁ, তার ধারণা সবকিছুই কেনা যায়। মধুসূদনের এই মানসিকতাটা তো অনেকটা একটা বিরল প্রজাতির প্রজাপতি ধরে আনার মতো মনে হচ্ছে। প্রজাপতি মানে সে প্রজাপতির সৌন্দর্যটা আসলে বুঝতে চায় না। সে শুধু সেটাকে পিন দিয়ে গেঁথে নিজের ড্রয়িং রুমে সাজিয়ে রাখতে চায়, যাতে সবাইকে দেখাতে পারে যে দেখো, এই বিরল জিনিসটা এখন আমার দখলে। আরে দারুণ একটা উপমা টেনেছেন তো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন, খোদ উপন্যাসেই মধুসূদনের চিন্তাধারায় এই প্রজাপতির প্রসঙ্গটা আছে। তাই নাকি? হ্যাঁ, মধুসূদন নিজেই এক জায়গায় ভেবেছিল প্রজাপতির সংসর্গ যেমন বাহুল্য, অথচ তাকে হাতের মুঠোয় রাখা যেমন সহজ, কুমুর ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমনই হবে। বাপরে, কি ভয়ঙ্কর একটা চিন্তাধারা! কিন্তু এখানেই তার জীবনের সবচেয়ে বড় হিসেবের ভুলটা হয়ে যায়। কারণ কুমুদিনী তো কোনো জড়বস্তু বা কাচের পুতুল নয়, তার তো নিজস্ব একটা মন আছে। ঠিক, মধুসূদন তার স্থূলতা আর দাম্ভিকতা দিয়ে পৃথিবীর সবকিছু বিচার করে। তার বদ্ধমূল ধারণা ছিল ক্ষমতার দাপট দেখালেই কুমুদিনী তার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করবে। কিন্তু কুমুর রুচি, তার পরিশীলিত মন আর আত্মমর্যাদাবোধ এতই প্রখর যে মধুসূদনের এই স্থূল মানসিকতার সাথে তার একটা যোজন যোজন দূরত্ব তৈরি হয়ে যায়, তাই তো? একদম, দুজনের মনোজগতের ফ্রিকোয়েন্সি এতই আলাদা যে সেখানে কোনো যোগাযোগ বা সেতু তৈরি হওয়ার কোনো সুযোগই থাকে না শেষ পর্যন্ত। এই দূরত্বের বিষয়টা উপন্যাসের অন্যান্য চরিত্রগুলো যেভাবে উপলব্ধি করে সেটাও বেশ চমকপ্রদ লেগেছে আমার কাছে। নবীন চরিত্রটার কথাই ধরুন না। হ্যাঁ, নবীন উপন্যাসের একটা মাস্টারপিস চরিত্র। সে তো মধুসূদনের নিজেরই ভাই, কিন্তু দাদার এই অন্ধ ক্ষমতার আস্ফালন সে নিজেও তো মন থেকে মেনে নিতে পারে না। নবীন চরিত্রটি উপন্যাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়না হিসাবে কাজ করে।
নবীনের ভেতরে এক ধরনের নীরব প্রতিবাদ সবসময় কাজ করে। সে কুমুদিনীকে খুব সম্মান করত, তাই না? হ্যাঁ, কুমুদিনীর প্রতি তার ভক্তি যেন রামায়ণের লক্ষণের মতো, অত্যন্ত পবিত্র এবং গভীর। সে খুব কাছ থেকে দেখে কিভাবে তার দাদা কুমুদিনীকে একটা খেলনা বা সম্পত্তির মতো ব্যবহার করতে চাইছে। কিন্তু নবীন তো দাদার মুখের ওপর সেভাবে প্রতিবাদ করতে পারে না। পারে না ঠিকই, কিন্তু সে তার নিজস্ব বুদ্ধি দিয়ে বারবার কুমুদিনীকে বাঁচানোর বা পরিস্থিতিটা একটু সামাল দেওয়ার চেষ্টা করে যায়। মানে নবীনের এই দৃষ্টিভঙ্গি থেকেই পাঠক বুঝতে পারে মধুসূদনের মতো একজন মানুষের সাথে কুমুদিনীর মতো সূক্ষ্ম অনুভূতির নারীর মনের যোগাযোগ হওয়াটা কতটা অসম্ভব। হ্যাঁ, অসম্ভব এবং একই সাথে কতটা অমানবিক একটা ব্যাপার। নবীনের এই অবস্থানটা সত্যিই গল্পের আরেকটা খুব গুরুত্বপূর্ণ স্তর। কিন্তু এবার চলুন উপন্যাসের একেবারে কেন্দ্রে, অর্থাৎ কুমুদিনীর মানসিক দ্বন্দ্বের জায়গাটা একটু ফোকাস করি। চলুন। কারণ এখানেই তো উপন্যাসের সবচেয়ে জটিল মনস্তাত্ত্বিক খেলাটা চলছে। বিয়ের আগে কুমুদিনীর তো একটা নিজস্ব জগৎ ছিল। সে ছোটবেলা থেকে তার বড় ভাই বিপ্রদাসকে দেখেছে, যে কিনা আদর্শ এবং উচ্চ রুচির প্রতীক। ঠিক। কুমুদিনী তার ভবিষ্যৎ স্বামীকেও তো একটা ঐশ্বরিক উচ্চতায় দোষিয়েছিল মনে মনে। তার কাছে স্বামী মানেই ছিল শিবতুল্য, পরম পূজনীয় এক দেবতা। আর এখানেই কুমুদিনীর জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির শুরুটা হয়। সে আসলে কোনো রক্তমাংসের মানুষকে ভালোবাসেনি কখনো। মানে সে একটা ধারণাকে ভালোবেসেছিল। একদম। সে ভালোবেসেছিল স্বামী নামক একটা আইডিয়াকে। সে ভেবেছিল স্বামী বাস্তবে যেমনই হোক না কেন, নিজের ভক্তি আর সমর্পণ দিয়ে সে তাকে দেবতা স্তরে ঠিকই নিয়ে যেতে পারবে। কুমুর অবস্থাটা তো অনেকটা এমন, যেন কেউ রূপকথার কোনো রাজপুত্রের জন্য সারা জীবন অপেক্ষা করে আছে, নিজের মনে একটা নিখুঁত ছবি এঁকে রেখেছে। হ্যাঁ, আর তারপর? কিন্তু বহু কাঙ্ক্ষিত সেই দরজা খোলার পর সে দেখল সেখানে কোনো রাজপুত্র বা দেবতা নেই, বরং দাঁড়িয়ে আছে এক নির্মম, রূঢ় এবং ক্ষমতালোভী এক নায়ক। দারুণ বলেছেন। বাস্তবের মধুসূদনের নিষ্ঠুরতা আর দয়ামায়াহীন রূপ দেখে তার সেই আদর্শিক কুসুম স্বপ্ন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়। সে কিছুতেই তার কল্পনার দেবতার সাথে বাস্তবের মধুসূদনের মেলবন্ধন ঘটাতে পারে না। আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টা দেখি, তাহলে বুঝতে পারব রবীন্দ্রনাথ এখানে আসলে কি এক যুগান্তকারী কাজ করেছেন সেই সময় বসে। যুগান্তকারী বলছেন কেন? কারণ ঊনবিংশ শতাব্দীর শেষ আর বিংশ শতাব্দীর শুরুর দিকে বাঙালি সমাজে সতীত্বের যে অন্ধ ধারণা ছিল, রবীন্দ্রনাথ সেটাকে একেবারে শেকড় ধরে নাড়িয়ে দিয়েছেন এই উপন্যাসে। ও, মানে সতী সাধ্বী স্ত্রীর যে প্রচলিত ধারণাটা ছিল। হ্যাঁ, সেই সময়ে নারীকে তো এটাই শেখানো হতো, স্বামী যতই অত্যাচারী, স্থূল বা নির্মম হোক না কেন, নারী তাকে দেবতার মতো পূজা করতে বাধ্য। কুমুদিনী নিজেও তো প্রথমে এই সংস্কারের বেড়াজালে আটকে ছিল, তাই না? সে তো আপ্রাণ চেষ্টা করেছিল মধুসূদনের মধ্যে সেই দেবত্ব আরোপ করেছিল তো। কিন্তু মধুসূদনের পাশবিক অধিকারদোষ যখন তার রুচি এবং মননকে প্রতিনিয়ত আঘাত করতে থাকে, তখন কুমুদিনীর ভেতরে সেই প্রথাগত সংস্কার ভাঙতে শুরু করে। তার মানে কুমুদিনীর এই যে বিদ্রোহ, এটা শুধু শারীরিক কোনো অত্যাচার থেকে পালানোর চেষ্টা নয়, এটা একটা গভীর বুদ্ধিবৃত্তিক এবং মনস্তাত্ত্বিক প্রত্যাখ্যান। একদম সঠিক জায়গাটা ধরেছেন। সে শুধু মধুসূদনের শিক্ষাহীনতাকে ঘৃণা করছে না, সে আসলে ঘৃণা করছে তার ভেতরের মানবিকতার অভাবকে। কুমুদিনী বুঝতে পারে ভক্তি আর ভয় কখনো এক জিনিস হতে পারে না। ঠিক। মধুসূদন তার টাকা আর ক্ষমতার জোরে কুমুদিনীর শরীর হয়তো অধিকার করতে পারে, তাকে আইনিভাবে স্ত্রী হিসেবে আটকে রাখতে পারে, কিন্তু তার মনের নাগাল সে কোনোদিন পাবে না। কারণ কুমুদিনী কেবল প্রথাগত বাধ্য নারী নয়, তার ভেতরে চাটুর্য বংশের এক প্রখর আত্মমর্যাদাবোধ রয়েছে। একদিকে তার আজন্মলালিত সতীত্বের সংস্কার, আর অন্যদিকে নিজের স্বাধীন রুচি ও আত্মসম্মানবোধ। এই দুই বিপরীতমুখী স্রোতের মাঝখানে পড়ে কুমুদিনী মানসিকভাবে একদম ক্ষতবিক্ষত হয়। আর এই দ্বন্দ্বটায় তাকে ধীরে ধীরে মধুসূদনের কাছ থেকে যোজন যোজন দূরে সরিয়ে নেয়। একই বিছানায় শুয়ে, একই ছাদের নিচে থেকেও তাদের মাঝখানে যেন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়, যে দেওয়াল পার হওয়া মধুসূদনের পক্ষে একেবারেই অসম্ভব। এবং এই অসম্ভবতার জায়গাতেই বোধহয় উপন্যাসের মূল উপজীব্য লুকিয়ে আছে। কুমুদিনী শেষ পর্যন্ত যখন এই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নিজের দাদা বিপ্রদাসের আশ্রয়ে ফিরে যায়, তখন সেটা শুধু একজন নারীর বাপের বাড়ি ফিরে যাওয়া নয়,
এটা হলো একটা স্থূল বস্তুতান্ত্রিক পৃথিবীর বিরুদ্ধে একজন পরিশীলিত মানুষের মনস্তাত্ত্বিক বিজয়। অসাধারণ বলেছেন। মধুসূদন সবকিছু কিনে নিতে পারলেও কুমুদিনীর মনটা সে জয় করতে চরমভাবে ব্যর্থ হয়। তাহলে এই সব বিশ্লেষণ থেকে আমরা উপন্যাসের নামকরণের ব্যাপারে শেষমেশ কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা যদি শুরু থেকে এই পর্যন্ত আলোচনার সূত্রগুলো এক জায়গায় মেলাই, তাহলে যোগাযোগ নামটার পেছনের আসল উদ্দেশ্যটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। এটি কোনোভাবেই দুটি মানুষের মনের যোগাযোগ হওয়ার গল্প নয়, বরং এটি হলো যোগাযোগ না হওয়ার গল্প। আমি তো বলবো নামকরণের দিক থেকে বাংলা সাহিত্যে এত তীব্র শ্লেষ বা আয়রনি খুব কমই আছে। রবীন্দ্রনাথ যদি উপন্যাসের নাম সংঘাত বা বিচ্ছিন্নতা রাখতেন, তাহলে তো পাঠক আগেই বুঝে যেত যে এখানে একটা দ্বন্দ্ব আছে। ঠিক, কিন্তু তিনি নাম রাখলেন যোগাযোগ। এই শব্দটা পাঠকের মনে একটা মিলনের প্রত্যাশা তৈরি করে, আর সেই প্রত্যাশার বিপরীতে যখন পাঠক দেখে যে দুটি মানুষের মধ্যে কোনো কানেকশনই তৈরি হচ্ছে না, তখন সেই বিচ্ছিন্নতার ট্র্যাজেডিটা পাঠকের মনে আরও বহুগুণ বেশি তীব্রভাবে আঘাত করে। ঠিক যেন একটা অপূর্ণতার আক্ষেপ। হ্যাঁ, একটা ভয়ঙ্কর শূন্যতা। আমরা আমাদের চারপাশে সমাজে তো এমন অনেক বিয়ে দেখি যেখানে কাগজে কলমের সব ঠিকঠাক আছে, আইনিভাবে একটা যোগাযোগ বা সম্পর্ক স্থাপিত হয়েছে, কিন্তু দুজনের মনের মাঝখানে একটা বিশাল খাদ রয়ে গেছে। রবীন্দ্রনাথ নামের বস্তুতান্ত্রিক পরিচয়ের বাইরে গিয়ে ঠিক এই দার্শনিক এবং মনস্তাত্ত্বিক শূন্যতাটাকেই ফুটিয়ে তুলতে চেয়েছেন, এবং লেখক হিসেবে এটাই রবীন্দ্রনাথের সবচেয়ে বড় মুনশিয়ানা মনে হয় আমার। তিনি কেবল সমাজের বাইরের কাঠামোটাকে দেখেননি, তিনি মানুষের মনের অন্ধকারতম কোণগুলোতে, সম্পর্কের সেই অলিগলিগুলোতে আলো ফেলেছেন, যেখানে তথাকথিত সামাজিক চুক্তির কোনো মূল্যই নেই আসলে। যেখানে আত্মার মেলন নেই, সেখানে শত চেষ্টা করলেও, একই ছাদের নিচে সারা জীবন কাটিয়ে দিলেও যে সত্যিকারের কোনো যোগাযোগ স্থাপিত হয় না, উপন্যাসটি তারই এক অসামান্য মনস্তাত্ত্বিক বয়ান। একদম নিখুঁত উপসংহার টানলেন। এই পুরো আলোচনাটা আজকের দিনে দাঁড়িয়েও ভীষণ প্রাসঙ্গিক মনে হচ্ছে আমার কাছে। একটি ভাবনা দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। প্রায় 1 শতাব্দী আগে লেখা এই উপন্যাসের কুমুদিনীর মতো আমরাও কি আজও অনেক সময় আমাদের সম্পর্কগুলোতে কোনো কাল্পনিক আদর্শ বা পারফেকশনের প্রেমে মগ্ন থাকি না? খুব সত্যি কথা। আমরা একটা ধারণা বা আইডিয়াকে ভালোবেসে ফেলি প্রথমে, আর তারপর বাস্তবের মানুষটার মুখোমুখি হয়ে হোঁচট খাই। তখন সেই মানুষটার সাথে আমাদের মনের সত্যিকারের যোগাযোগ স্থাপন করা কি আজও ততটাই কঠিন নয় যতটা কুমু আর মধুসূদনের জন্য ছিল? বাহ্যিক কাঠামো হয়তো আমাদের এক করে দেয়, কিন্তু ভেতরের সেই অদৃশ্য দেয়ালটা কি আদৌ কখনো ভাঙে? এই প্রশ্নটা হয়তো আমাদের সবার জন্যই থেকে যায় ভেবে দেখার মতো। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই সমাপ্ত হচ্ছে।